আসসালামু আলাইকুম। শুভ সকাল স্নেহাস্পদ ছাত্রছাত্রী। আজকে আমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অল্প একটু সময় নিব। জাস্ট আমার লেকচারটা ঠিক মতো আসছে কিনা। প্লিজ তোমরা রোল নাম্বার লিখবে। প্লিজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোল নাম্বার লিখবে। তোমাদের রোল নাম্বার লিখবে। সাকিব চৌধুরী, সাজ্জাদুল ইসলাম। প্লিজ প্লিজ তোমাদের রোল নাম্বারটা প্লেস করবে। তোমাদের রোল নাম্বারটা প্লিজ। নাম লিখছো লিখছো, রোল নাম্বারটা অবশ্যই প্লেস করতে হবে। গত ক্লাসে আমরা তোমাদের সবার রোল নাম্বার পাই নাই। তোমরা অনেকেই রোল নাম্বার লেখো নাই। এটা হবে না। প্লিজ তোমাদের রোল নাম্বার লিখতে হবে। প্লিজ একটু ওয়েট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার রোল নাম্বারটা উল্লেখ করতে হবে। শাহরিয়ার হৃদয়, তোমার রোল নাম্বারটা উল্লেখ করো। ওকে, থ্যাংক ইউ। 168, থ্যাংক ইউ, পরে উল্লেখ করছো। আচ্ছা, আমরা তাহলে এবার পড়াশোনার বিষয়ে আমরা চলে যাই। আমরা গত ক্লাসে তোমাদেরকে প্লাম পুডিং মতবাদ নিয়ে আলোচনা করেছিলাম, বা থমসন মডেল। আমরা শুরু থেকে হালকা একটু আলোচনা করে আসি। আমরা প্রথমে বলেছিলাম যে ডেমোক্রিটাস এবং লুসিফাস পরমাণুর গঠন সম্পর্কে মতামত প্রদান করেন। পরে অ্যারিস্টটল এসে বিরোধিতা করেন। এই বিরোধিতার ফলে পরে আস্তে আস্তে পরে এটা অনেক বছর ধরে, প্রায় 2000 বছর ধরে ধামাচাপা পড়ে গেছিল। তারপরে বিজ্ঞানী ডাল্টন এসে পরমাণুর গঠন সম্পর্কিত নিজস্ব মতবাদ তুলে ধরেন। ডেমোক্রিটাস এবং লুসিফাসের মতবাদকে সম্মান করে, শ্রদ্ধা করে, তারপরে বিজ্ঞানী ডাল্টনের মতবাদের সীমাবদ্ধতা ধরার পরে আস্তে আস্তে বিজ্ঞানীরা এই পরমাণুর গঠন আবিষ্কারের ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে পড়ে এবং পরমাণুর গঠন নির্ণয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে। এবং ডাল্টনের মতবাদের দেওয়ার ফলে বিজ্ঞানীদের যে অনুপ্রেরণা, উৎসাহ জাগে। এর ফলে ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। পরবর্তীতে বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করে ফেললো। যখন বিজ্ঞানী থমসন আবিষ্কার করে ফেললো, তখন স্বাভাবিকভাবেই বিজ্ঞানী থমসন তখন একটা মডেল দিয়ে ফেললো, যে মডেলের নাম ছিল থমসন মডেল। এবং এই মডেলকে আমরা পাশাপাশি বলা হয়েছিল প্লাম পুডিং মতবাদ বা ওয়াটারমেলন মতবাদ, যেটা আমরা এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়াশোনা করেছিলাম। আজকে আমরা পড়াশোনা করব যে প্রোটন আবিষ্কার হলো, প্রোটন কে আবিষ্কার করলো, নিউট্রন আবিষ্কার হলো, নিউট্রন কে আবিষ্কার করলো, তারপরে পরমাণুর মধ্যে প্রোটন কোথায় থাকে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যখন ইলেকট্রন আবিষ্কার হলো তখন বিজ্ঞানী থমসন স্বাভাবিকভাবেই বলে ফেললো যে ইলেকট্রন পরমাণুর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কারণ একটাই কণা আবিষ্কার হয়েছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছো কিনা? আমি আবার বলি, যখন শুধুমাত্র ইলেকট্রন আবিষ্কার হলো, একটাই কণা, শুধুমাত্র একটাই কণা, তখন বিজ্ঞানী থমসন বললেন যে ইলেকট্রন পরমাণুর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন পুডিং এর মধ্যে কিসমিস ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা বলাটা খুব সহজ বিষয়। কিন্তু যখন ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হয়ে গেল, যখন প্রোটন আবিষ্কার হয়ে গেল, তখন বিজ্ঞানী কি বলতে পারে কথা যে প্রোটন ইলেকট্রনের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে? এ কথা বলতে পারে না। তখন তার প্রমাণ লাগবে। তখন সে কি প্রমাণ, সেই প্রমাণগুলো আজকে পড়া হবে। কিভাবে প্রমাণ করলেন যে প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থিত? আমরা সবাই জানি, নবম দশম শ্রেণীতে আমরা পড়াশোনা করেছি যে প্রোটন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে অবস্থিত। দেখো, এই স্টাইলে লিখবে নাম রোল, সবাই নাম রোল লিখবে। নাফিসা আক্তার অবশ্যই নাম রোল লিখবে। ওকে, থ্যাংক ইউ। নাফিসা আক্তার তোমার নাম রোল লিখবে। নাফিসা আক্তারের নাম রোল লেখা হয় নাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নাম রোল লেখা হয়েছে এবার। আচ্ছা, তাহলে আমরা যে আলোচনায় আসছিলাম যে পরবর্তীতে বিজ্ঞানীরা এসে যখন প্রোটন আবিষ্কার করলো, তাহলে প্রোটনটা কোথায় অবস্থিত? আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি যে প্রোটন হলো নিউক্লিয়াসে অবস্থিত, প্রোটন পরমাণুর মধ্যে কেন্দ্রে অবস্থিত। এটা আমরা পড়ে এসেছি। কিন্তু এই ইন্টার ক্লাসে আমরা পড়াশোনা করব যে প্রোটনটা নিউক্লিয়াসে, প্রোটনটা কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে কেন অবস্থিত, এই কারণটা আমরা ব্যাখ্যা করব। তাহলে ধীরে ধীরে আসো আমরা আস্তে আস্তে আলোচনা করি। তাহলে আমি আবার আজকে একটু বলে দিই যে আমরা কি পড়াশোনা করব। আমরা পড়াশোনা করব আজকে প্রোটন আবিষ্কারের পরে নিউট্রন আবিষ্কার করার পরে প্রোটন পরমাণু কেন্দ্রে থাকে, এটা কেন থাকে, কিভাবে থাকে, এর প্রমাণ, এবং নিউট্রন কোথায় থাকে, এই সব বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে হবে। তাহলে আমরা একটু, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা একটু যদি আমরা স্লাইডটা শেয়ার করে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা সবকিছু সুন্দরভাবে আমরা দেখতে পাবো। এবার দেখো, তোমরা সবাই ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা এটা প্রোটন আবিষ্কার নিয়ে আমরা একটু কথা বলেছি। এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো যে 1886 সালে গোল্ডস্টিন পরমাণুর অভ্যন্তরে ধনাত্মক কণার উপস্থিতি আবিষ্কার করেন। এই ধনাত্মক কণার নাম হলো প্রোটন। সকল পরমাণু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। স্বাভাবিকভাবে এই কথাগুলো আমরা ক্লাস নবম দশম শ্রেণীতেই শিখে এসেছি, কিন্তু নতুন তথ্য আজকে হয়তো আমরা পেলাম যে কে কত সালে, 1886 সালে বিজ্ঞানী গোল্ডস্টিন পরমাণুর অভ্যন্তরে এই প্রোটন আবিষ্কার করেন। এই বিজ্ঞানী গোল্ডস্টিনের আমরা ছবিটা একটু দেখলে আমরা ক্লিয়ার হতে পারবো। হ্যাঁ, গোল্ডস্টিনের ছবিটা তোমরা দেখো। নাম হলো বিজ্ঞানী ইউগেন গোল্ডস্টিন। এই মহৎ বিজ্ঞানী, এই বিখ্যাত বিজ্ঞানী পরমাণুর অভ্যন্তরে প্রোটনের অনুসন্ধান পান এবং প্রোটন সন্ধান করে বের করতে পারেন, যার ফলে পরমাণুর গঠনের আরেকটি দিক নতুন ভাবে উন্মোচন হয়। এবং এর ফলে প্রমাণিত হলো যে পরমাণু নিরপেক্ষ কেন, পরমাণুর কোনো চার্জ নাই কেন, তা প্রমাণ করতে পারলেন বিজ্ঞানী ইউগেন গোল্ডস্টিন। যে পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সমান বলেই পরমাণু চার্জ নিরপেক্ষ। তাহলে যদি প্রোটন আজকে আবিষ্কার করতে না পারতেন, তাহলে আমরা শুধু বুঝতাম যে পরমাণু নিরপেক্ষ,
পরমাণুর মধ্যে আর একটা কণা আছে, কিন্তু সে কণাটা আবিষ্কার সম্ভব হতো না, যা বিজ্ঞানী গোল্ডস্টিন এটা সম্ভবপর করে তুললো। এবার আমরা দেখব যে নিউট্রন আবিষ্কার। আমরা নিউট্রন আবিষ্কার নিয়ে একটু কথা বলবো। দেখো স্নেহাস্পদ ছাত্রছাত্রী, তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ যে 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চ্যাডউইক, এই বিজ্ঞানীর নাম হলো চ্যাডউইক, বেরিলিয়ামের সাথে আমরা বেরিলিয়াম পরমাণুটার সঙ্গে আমরা পরিচিত। এই যে এখানে দেখো বেরিলিয়াম মৌলটা হলো বিই দিয়ে বেরিলিয়াম বোঝায়। বেরিলিয়ামের ভর হলো 4 এবং বেরিলিয়ামের প্রোটন সংখ্যা হলো 4 এবং ভর সংখ্যা হলো 9। এই বেরিলিয়ামের সঙ্গে তোমার আলফা কণা হলো, আলফা কণাটা কি? হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা ভালো করে খেয়াল করো, আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস। এই হিলিয়াম নিউক্লিয়াসের ভর সংখ্যা হলো 4। হিলিয়াম নিউক্লিয়াসের ভর সংখ্যা হলো 4 এবং প্রোটন সংখ্যা হলো 2। তো হিলিয়াম নিউক্লিয়াস দিয়ে যখন বেরিলিয়াম নিউক্লিয়াসের উপরে আঘাত করা হয়, এখানে যোগ প্লাস সাইন দেওয়া আছে। প্লাস সাইন মানে বেরিলিয়াম হিলিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হয়? নিউক্লিয়াসের পরিবর্তন হয়ে যায়। ভালোভাবে খেয়াল করে দেখো, বেরিলিয়ামের প্রোটন সংখ্যা 4, হিলিয়ামের প্রোটন সংখ্যা হলো 2। তাহলে 4 এবং 2 যোগ করলে কত হয়? 6। তার মানে 6 প্রোটন, তার মানে বেরিলিয়ামের 4টা প্রোটন এবং হিলিয়ামের 2টা প্রোটন একসঙ্গে এসে ইউনাইট হয়ে গেছে, একসঙ্গে এসে যুক্ত হয়ে 6টা প্রোটন একসঙ্গে চলে এসছে। যখন 6টা প্রোটন একসঙ্গে চলে এসছে, তখন মৌলটা চেঞ্জ হয়ে দেখো কার্বন মৌল তৈরি হয়ে গেছে। যে কার্বন মৌলের প্রোটন সংখ্যা 6 এবং ভর সংখ্যা 12। আচ্ছা, এবার ভর সংখ্যা দেখো, বেরিলিয়ামের ভর সংখ্যা 9 এবং হিলিয়ামের ভর সংখ্যা হলো 4। তাহলে 9 আর 4 যোগ করলে কত হয়? 13। এখন কার্বনের ভর হলো 12। তাহলে 12 হলে আর এক ভর কোথায় গেল? আর এক ভর হলো নিউট্রন। নতুন একটা কণা আবিষ্কার হয়ে যায়, যার নাম হলো নিউট্রন। যে নিউট্রনের প্রোটন সংখ্যা 0 কিন্তু ভর সংখ্যা 1। এবং এইখান থেকেই বিজ্ঞানী চ্যাডউইক নতুন একটা কণার পরমাণুর মধ্যে নতুন একটি কণার অনুসন্ধান করতে পারলেন, নতুন একটি কণার সন্ধান পেলেন, যে কণার নাম হলো নিউট্রন। এবং উনি আবিষ্কার করলেন নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ এবং নিউট্রনের ভর আবিষ্কার হলো, প্রোটনের ভর আবিষ্কার হলো, এগুলা পরপর আবিষ্কার হয়ে গেল। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, এই বিক্রিয়াটার নাম হলো নিউক্লিয়ার বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হলো নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে? যে দেখো, নিউক্লিয়ার বিক্রিয়া যে বিক্রিয়ায় তোমার প্রোটন সংখ্যা পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন প্রোটন তৈরি হবে। এখানে প্রোটন 4টা এবং প্রোটন 2টা। বেরিলিয়ামের প্রোটন 4টা, হিলিয়ামের প্রোটন 2টা পরস্পর যুক্ত হয়ে 6টা প্রোটন তৈরি করে এবং এই 6টা প্রোটন ইউনাইট হয়ে যায়, একসঙ্গে যুক্ত হয়ে যে নতুন ধর্ম বিশিষ্ট একটা মৌল তৈরি হয়, যে মৌলটাকে কার্বন বলা হয়। এবং কার্বনের পাশাপাশি একটা নিউট্রন তৈরি হয়। এইভাবে নিউট্রন কণা আবিষ্কার করলেন। এই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়ায় সবসময় নিউক্লিয়াসের পরিবর্তন হবে। দেখো, 4 আর 2 যোগ হয়ে 6 হয়ে গেছে, মানে নিউক্লিয়াসের পরিবর্তন হয়েছে। এই কারণে তোমার এটাকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়াতে মৌল পরস্পর বিক্রিয়া করে ভিন্ন মৌল উৎপন্ন করবে। ভালো করে খেয়াল করে দেখো, এখানে বেরিলিয়াম আর হিলিয়াম পরস্পর যুক্ত হয়ে নতুন মৌল তৈরি করেছে। এই কারণে এটা হলো নিউক্লিয়ার বিক্রিয়া। তো বিজ্ঞানী তোমার চ্যাডউইক এই নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে নিউট্রন আবিষ্কার করেন। বিজ্ঞানী চ্যাডউইকের আমরা ফটোগ্রাফটা যদি এরকম দেখে নিই, বিজ্ঞানী চ্যাডউইকের ছবিটা দেখি, আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এই বিজ্ঞানীর অবদানের ফলে, এই বিজ্ঞানীর আবিষ্কারের ফলে আজকে নতুন আরেকটি কণা তোমার নিউট্রন আবিষ্কার সম্ভব হলো। তাহলে আমরা বিজ্ঞানী চ্যাডউইকের এই নিউট্রন আবিষ্কার দেখতে পেলাম।
নিউটন নিউটন আবিষ্কার করার ফলে এরপরে আমরা দেখো নতুন একটা চার্ট পাচ্ছি, পরমাণুর মূল স্থায়ী কণিকা সংক্ষিপ্ত চার্ট প্রকৃতির নিম্নে, চার্ট নিম্নে উল্লেখ করা হলো। এই চার্টে আমরা কি বলছি দেখো, ধীরে ধীরে বিজ্ঞানীরা যখন ইলেকট্রন আবিষ্কার হলো, যখন প্রোটন আবিষ্কার হলো, নিউট্রন আবিষ্কার হলো, তখন এগুলো ধীরে ধীরে ভর আবিষ্কার হয়ে গেল, এর চার্জ আবিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এই আবিষ্কারগুলো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে করে ফেললেন, যা যেখানে দেখা যাচ্ছে যে প্রোটনের ভর কত, তোমরা সবাই লিখে নাও, 1.672 ইন্টু 10⁻⁻24। এটা হলো প্রোটনের প্রকৃত ভর, এবং প্রোটনের প্রকৃত চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 প্রকৃত চার্জ। নিউটনের প্রকৃত ভর দেখো, প্রোটনের ভরের খুবই ক্লোজ, খুবই কাছাকাছি, 1.672 আর এটা 1.675, মান একদম কাছাকাছি মান, শুধু পার্থক্য এখানে 2 আর এখানে 5। এবং নিউটনের চার্জ হলো 0। ইলেকট্রনের প্রকৃত ভর কত, 9.1 ইন্টু 10⁻⁻28, আর ইলেকট্রনের চার্জ হলো -1.6 ইন্টু 10⁻⁻19। এইভাবে তোমার ভর এবং চার্জ প্রত্যেকটা ভালো করে দেখো, প্রোটনের চার্জ হলো ধনাত্মক কিন্তু ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক, মান একই, যার জন্য পরমাণু সবসময় নিরপেক্ষ থাকে, প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। এখন আমরা ধীরে ধীরে পড়াশোনা করব যে পরমাণুতে প্রোটন কোথায় অবস্থিত, যে কথাটা আমি তোমাদেরকে শুরুতেই বললাম। আমরা শুরুতেই বললাম যে প্রোটন যখন আবিষ্কার হয়ে গেল, ইলেকট্রন যখন আবিষ্কার হলো, প্রোটন যখন আবিষ্কার হলো, তখন বিজ্ঞানী নিশ্চয়ই ইলেকট্রন যেমন বিভিন্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটা কণা আবিষ্কার হয়েছিল বলে বললো, তেমনি যখন ইলেকট্রন প্রোটন দুইটাই আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, প্লিজ রাইসুল ইসলাম কাফি, তোমার রোল নাম্বারটা প্লেস করো। প্লিজ রাইসুল ইসলাম কাফি, তোমার রোল নাম্বার প্লেস করো। আমি এটা দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি, তোমরা ভালোভাবে জানো এটা দ্বিতীয় অধ্যায়, গত ক্লাসেও বলেছি আমরা দ্বিতীয় অধ্যায় পড়াশোনা করেছি। এখানে একজন শিক্ষার্থী প্রশ্ন করছেন, শাহরিয়ার হৃদয়, স্যার হিলিয়ামের সাথে বেরিলিয়াম এর অন্য সব মৌল যুক্ত হতে পারে কিনা? ওই বেরিলিয়াম হলো হালকা মৌল, হিলিয়াম কণা যে বেরিলিয়ামকে দ্রুত আঘাত করে নিউক্লিয়াসটাকে পরিবর্তন করাটা তার সহজ হয়। এই জন্য বিজ্ঞানী চ্যাডউইক তখন বেরিলিয়াম পরমাণু নিয়ে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। তার এক্সপেরিমেন্ট শুধুই যে বেরিলিয়াম ছিল তা না, বিভিন্ন মৌল নিয়ে এই এক্সপেরিমেন্টটা ছিল। এখানে বেরিলিয়ামের এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখানে যে আলোচনাগুলো দেখতে পেলাম, এই আলোচনাগুলো আমরা দেখতে পেলাম যে ইলেকট্রন আবিষ্কার হলো, প্রোটন আবিষ্কার হলো, এখন নিউট্রন আবিষ্কার হলো। এখন আমরা দেখব যে পরমাণুতে প্রোটন কোথায় অবস্থান করে, পরমাণুতে প্রোটনের অবস্থানটা কোথায়। দেখো, পরমাণুর অভ্যন্তরে প্রোটনের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ডের তত্ত্বাবধানে গবেষণারত দুজন গবেষক দুজন বিজ্ঞানী মার্সডেন ও গিগার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে পরীক্ষা সম্পন্ন করেন। আলফা কণাটা হলো হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ডের নেতৃত্বে দুজন বিজ্ঞানী, একজন মার্সডেন আর একজন হলো গিগার, এই দুজন বিজ্ঞানী একটা পরীক্ষা করেন, যে পরীক্ষাটার নাম বলা হয় আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। এই পরীক্ষাটা আমি তোমাদেরকে সহজে এখানে দেখাচ্ছি। দেখো, এই এক্সপেরিমেন্টটা তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো।
এবার আশা করি সবাই আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবার ভালোভাবে এই এক্সপেরিমেন্টটা খেয়াল করে দেখো। এই ছবিটাতে ভালো করে দেখো, এখানে লেখা আছে সোর্স অফ আলফা পার্টিকেলস। এই জায়গাটাকে বলা সোর্স অফ আলফা পার্টিকেলস। তার মানে এই জায়গা থেকে আলফা কণা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে, আবার বের হয়ে চলে যাচ্ছে। এখন আলফা পার্টিকেলস কিভাবে পাওয়া যায়? আলফা পার্টিকেলস পাওয়া যায় হলো তেজস্ক্রিয় মৌল থেকে, যেমন পোলোনিয়াম, রেডিয়াম, এইসব মৌল থেকে আলফা কণা পাওয়া যায়। আমরা জানি যে তেজস্ক্রিয় মৌল সবসময় আলফা কণা নির্গত করে। তেজস্ক্রিয় মৌল আলফা কণা এবং বিটা কণা নির্গত করে, এটা আমরা সবাই জানি। নবম দশম শ্রেণীতে আমরা এটা পড়াশোনা করেছি। জি ওকে, থ্যাংক ইউ নাফিসা আক্তার। রোল নাম্বার সবাই প্লেস করবে। এবার এখানে খেয়াল করে দেখো যে এইখান থেকে হিলিয়াম কণা কোথা থেকে আসলো? তেজস্ক্রিয় মৌল এই বক্সের মধ্যে রাখা আছে। এই বক্সের মধ্যে তেজস্ক্রিয় মৌল রাখা আছে। তেজস্ক্রিয় মৌল থেকে এখানে আলফা কণাটা বেরিয়ে আসলো। আলফা কণা বেরিয়ে এসে এখানে থিন গোল্ড, এখানে পাতলা গোল্ডের পাত লেখা আছে, থিন গোল্ড ফয়েল, মানে পাতলা স্বর্ণের পাত। পাতলা স্বর্ণের পাত এখানে সেট করা আছে। এই স্বর্ণের পাতের উপরে আলফা কণা যে আঘাত করলো, আঘাত করার ফলে দেখা গেল যে অসংখ্য আলফা কণা এই পাতকে ভেদ করে এই জায়গায় এসে আঘাত করে। এই জায়গাটাকে বলা হয়, এটা হলো পর্দা, গোল একটা পর্দা। এই পর্দাটাকে বলা হয় জিঙ্ক সালফাইডের পর্দা। মোস্ট পার্টিকেলস আর আনডিফ্লেক্টেড, মানে বিচ্ছুরণ হয় না, মানে বিচ্ছুরিত হওয়া। এখান থেকে দেখো একটা কণা এই দিকে চলে আসছে, ভালো করে দেখো, এখান থেকে একটা কণা এই দিকে চলে আসছে, আর একটা কণা দেখো এই দিকে চলে আসছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় স্ক্যাটার্ড হওয়া, এটাকে স্ক্যাটারিং হওয়া। আর এই কণাগুলো সোজা চলে গেছে। এখান থেকে আলফা কণা যে বরাবর গেছে, সেই বরাবর আলফা কণাটা এইখানে এসে আঘাত করেছে এই পর্দায়। এই পর্দাটাকে বলা হয় জিঙ্ক সালফাইডের পর্দা। এই পর্দার উপরে আঘাত করে আর আলোক ছটা তৈরি হয়। এই পর্দার উপরে আঘাত করে আর আলোক ছটা তৈরি হয়। এই জন্য এটাকে বলা হয় সোজাসুজি চলে গেছে, এই কারণে এটাকে বলা আনডিফ্লেক্টেড, মানে সোজাসুজি যে এই পর্দায় আঘাত করেছে, এই কারণেই লেখা হয়েছে আনডিফ্লেক্টেড। এবং মোস্ট পার্টিকেলস, অধিকাংশ পার্টিকেলস, হাজার হাজার পার্টিকেলস পাস হয়, সবই দেখা যায় যে এখানে এসে সোজাসুজি এসে আঘাত করে। তারপরে কিছু সংখ্যক কণা দেখা যায় স্ক্যাটার্ড মানে ছড়িয়ে পড়া, ডানে বামে ছড়িয়ে পড়ছে, বিচ্ছুরিত হচ্ছে। দেখো এটাকে বলা হয় স্ক্যাটার্ড, এটা বামে সরেছে, এটা ডানে সরেছে, এটাকে বলে স্ক্যাটার্ড পার্টিকেলস। আচ্ছা, তারপরে দেখো এখানে আরো বেশিভাবে স্ক্যাটার্ড হয়েছে। এখন কথা হলো যে কেন স্ক্যাটার্ড হলো, কেন ছড়িয়ে পড়লো, কেন উল্টা দিকে ছড়িয়ে পড়লো? এই ঘটনাটা পরবর্তীতে দেখো আরেকটি ফিগার দেখানো হয়েছে। এটা হলো বিজ্ঞানী রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা কে করেছেন? বিজ্ঞানী রাদারফোর্ড, দুজন বিজ্ঞানীর সমন্বয়ে। সেই দুজন বিজ্ঞানীর নাম কি? গিগার এবং মার্সডেন দুজন বিজ্ঞানীকে নিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড এই এক্সপেরিমেন্টটা করেন। বিজ্ঞানী গিগার এবং মার্সডেন রাদারফোর্ডের আন্ডারে পিএইচডি স্টুডেন্ট ছিলেন, ডক্টরেট ডিগ্রি করতে গিয়েছিলেন বিজ্ঞানী গিগার এবং মার্সডেন। সেই দুজন ছাত্র তোমার বিজ্ঞানী রাদারফোর্ডের তত্ত্বাবধানে এই এক্সপেরিমেন্ট গুলো করছিলেন। এখন দেখো এখানে আমরা ওই ছবিটাকে এখানে স্ট্যাটিক একটা ছবি সেট করেছি। ভালো করে দেখো, এই দিক থেকে দেখো আলফা পার্টিকেলস, হাজার হাজার আলফা পার্টিকেল যাচ্ছে। আমরা যে ছবিটা এখানে দেখলাম আগে, সেই ছবিটা এখানে আমরা মেশিনারি না হয়ে আমরা হাতে এঁকে এখানে দেখানো হচ্ছে। ইনসিডেন্ট বিম অফ আলফা পার্টিকেলস, মানে এই দিক থেকে আলফা পার্টিকেল যাচ্ছে, হাজার হাজার রশ্মি এদিকে যাচ্ছে, যে দেখা যাচ্ছে যে কিছু পার্টিকেল সোজা চলে যাচ্ছে। দেখো সোজা চলে যাচ্ছে পার্টিকেল, যে জিঙ্ক সালফাইড স্ক্রিন, এটাকে বলা হয় জিঙ্ক সালফাইড স্ক্রিন, পর্দা। এই জিঙ্ক সালফাইড স্ক্রিনের উপরে আলফা কণাগুলো এসে এখানে আঘাত করছে, এই পর্দার উপরে এসে আঘাত করছে। আর এখানে দেখো একটা লেখা আছে, দেখো ভালো করে ডিটেক্টর লেখা আছে।
এই ডিটেক্টরের সাহায্যে ডিটেক্ট করা হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে যে আলফা কণা এসে এই জিঙ্ক সালফাইডের পর্দায় এসে আঘাত করছে। এখন জিঙ্ক সালফাইডের পর্দায় এসে যখন আঘাত করে তখন এখানে আলোক ছটা তৈরি হয়। এবং দেখো কিছু কিছু কণা দেখো এখান থেকে ব্যাক করে দেখো উল্টা দিকে চলে গেছে। দেখো এখান থেকে কিছু কিছু কণা ব্যাক করে উল্টা দিকে গেছে। কেন গেছে? কারণ হলো এই যে আলফা কণা হিলিয়াম নিউক্লিয়াস, এই হিলিয়াম নিউক্লিয়াস হলো ধনাত্মক চার্জ, যেটা আমরা একটু আগেই তোমাদেরকে এখানে দেখিয়ে এসেছি। ভালোভাবে খেয়াল করে দেখো আলফা কণা, এই যে এখানে খেয়াল করে দেখো আলফা কণার পরিচয় যখন দিয়েছি আমরা, এই আলফা কণাটা হলো হিলিয়াম 2+ ধনাত্মক চার্জ। আলফা কণা হলো ধনাত্মক চার্জ, ভালোভাবে খেয়াল করে দেখো আলফা কণা হলো ধনাত্মক চার্জ। যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জ, সেহেতু প্রোটনও ধনাত্মক চার্জ। আলফা কণা যদি ধনাত্মক চার্জ হয় তাহলে প্রোটন থাকবে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে দেখো প্রোটন আছে, প্রোটনের চার্জ হলো পজিটিভ চার্জ। আমরা জানি প্রোটন পজিটিভ চার্জ এবং আলফা কণা পজিটিভ চার্জ, উভয়ই হলো পজিটিভ চার্জ। আলফা কণা পজিটিভ চার্জ, নিউক্লিয়াসে যে প্রোটন আছে, পরমাণুর অভ্যন্তরে যে প্রোটনটা হলো পজিটিভ চার্জ। এখন স্বাভাবিকভাবেই এই পজিটিভ চার্জ এসে করবে বিকর্ষণ করে দেখো একটা কণা, ভালোভাবে খেয়াল করে দেখো একটা কণা যে রাস্তায় আছে, অ্যারো দিয়ে দেখানো আছে, দেখো যে রাস্তায় অ্যারো বরাবর আসছে সেই রাস্তায় আবার দেখো ব্যাক করে চলে যাচ্ছে। কেন ব্যাক করে চলে যাচ্ছে? কারণ হলো আলফা কণা ধনাত্মক চার্জ এবং প্রোটন ধনাত্মক চার্জ। তাহলে প্রোটন এবং আলফা কণা ধনাত্মক চার্জ পরস্পর বিকর্ষণ করে ব্যাক করে চলে যাচ্ছে, এই কারণে ব্যাক করছে। আর এই কণাগুলো কেন স্ক্যাটার্ড হচ্ছে কারণ এই আলফা কণাটা ধনাত্মক চার্জের মুখোমুখি হচ্ছে, এখানে প্রোটন ধনাত্মক চার্জের মুখোমুখি হচ্ছে, তখন পরস্পরের সাথে বিকর্ষণ করে পেছন দিকে ব্যাক করছে। এই পরীক্ষাটা রাদারফোর্ডের নেতৃত্বে, বিজ্ঞানী রাদারফোর্ডের নেতৃত্বে দুজন বিজ্ঞানী সহযোগী নিয়ে হিগার এবং মার্সডেন, এনারা এই প্র্যাকটিক্যালটা করেন। বিজ্ঞানী রাদারফোর্ডের আন্ডারে এই দুজন বিজ্ঞানী ছিলেন পিএইচডি স্টুডেন্ট। আমি দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি, গুণগত রসায়ন। আমি তোমাদেরকে বলছি আমি দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি, গুণগত রসায়ন। ওকে, তোমাদের কমেন্টস গুলো আমি একটু দেখলাম। ওকে, থ্যাংক ইউ। রাইসুল ইসলাম কাফি, তোমার রোল নাম্বারটা তুমি প্লেস করবে, এখানে রোল নাম্বার প্লেস করা হয়নি। রিয়াজুল ইসলাম প্লিজ তোমার রোল নাম্বার প্লেস করো। রিয়াজুল ইসলাম, তোমার রোল নাম্বার প্লেস করো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই এক্সপেরিমেন্ট যখন করা হলো, তখন পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষণের সাহায্যে নিম্নলিখিত সিদ্ধান্ত দেন। নিম্নলিখিত সিদ্ধান্ত কি? সিদ্ধান্তগুলি দেখো কি হলো, পরমাণুর কেন্দ্রে তার সবটুকু ভর ও পজিটিভ চার্জ পুঞ্জীভূত থাকে। এই রকমের একটা সিদ্ধান্ত তখন নিয়ে ফেললেন। সিদ্ধান্তটা আমি ভালোভাবে দেখো, বলা হচ্ছে পরমাণুর কেন্দ্রে তার সবটুকু ভর এবং পজিটিভ চার্জ পুঞ্জীভূত আছে, এই স্থানকে নিউক্লিয়াস বলা হয়। যেহেতু অধিকাংশ কণিকা খুব সহজে স্বর্ণপাত ভেদ করে চলে যেতে পারে, সেহেতু কেন্দ্রস্থলে ক্ষুদ্র পরিসর নিউক্লিয়াস ছাড়া পরমাণুর অভ্যন্তরে পুরো স্থান ফাঁকা। আমরা এই জায়গায় আবার খেয়াল করে দেখি এই যে এক্সপেরিমেন্ট দেখো, এই এক্সপেরিমেন্টটা এবং এই এক্সপেরিমেন্ট গুলি নিয়ে খেয়াল করে দেখো তোমরা যে এখানে প্রায় 20,000 রশ্মি এখান থেকে পাস করানো হয়, যা এই ডিটেক্টর দিয়ে দেখা হয়, ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয় যে 20,000 রশ্মির মধ্যে মাত্র একটা রশ্মি পেছন দিকে ব্যাক করে, মাত্র একটা রশ্মি। তাহলে 20,000 রশ্মির মধ্যে যদি একটা রশ্মি পেছন দিকে ব্যাক করে, তার মানে কি বোঝায়?
তার মানে বোঝায় যে তোমার নিউক্লিয়াস যেখানে প্রোটন অবস্থিত সেই জায়গাটা খুবই ছোট। যদি যদি এই নিউক্লিয়াসটা এই পুরা পরমাণু সব পরমাণু জুড়ে থাকতো, পুরোটা পরমাণু জুড়ে থাকতো, তাহলে কি হতো? তাহলে আলফা কণা এসে আঘাত করে সব আলফা কণা পেছন দিকে ব্যাক করতো। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জিনিসটা ক্লিয়ার হতে পারছো কিনা যে যদি প্রোটন পরমাণুর সর্বত্র যদি বিরাজমান থাকতো তাহলে আলফা কণা যে আঘাত করে সব আলফা কণাগুলো পেছন দিকে ব্যাক করতো। এই আলফা কণা এখানে দেখা যাচ্ছে, দেখো একটা আলফা কণা পেছন দিকে ব্যাক করছে, আলফা কণা পেছন দিকে ব্যাক করছে, মানে কি? মানে হলো প্রোটন গুলা খুব ক্ষুদ্র জায়গায় অবস্থান করছে এবং পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা বলে নিউক্লিয়াসের ভিতর দিয়ে পরমাণুর ভিতর দিয়ে আলফা কণাগুলো সব চলে যে পাস হয়ে এই জিঙ্ক সালফাইড পর্দার আলোক ছটা তৈরি করছে, যা এই ডিটেক্টরের সাহায্যে তোমার পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণ করা হচ্ছে যে সমস্ত রশ্মি সোজা এসে জিঙ্ক সালফাইড করছে, অর্থাৎ পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, কিন্তু 20,000 রশ্মির মাত্র একটা রশ্মি শুধু পেছন দিকে ব্যাক করলো। এই কারণে বোঝা যাচ্ছে যে প্রোটনটা খুব ছোট্ট জায়গায়, ক্ষুদ্র জায়গায় অবস্থান করছে। তাহলে সেই কথাটা এখানে বলা হচ্ছে যে যেহেতু অধিকাংশ কণিকা খুব সহজে স্বর্ণপাত ভেদ করে চলে যেতে পারে, সেহেতু কেন্দ্রস্থলে পরমাণুর ক্ষুদ্র পরিসরে নিউক্লিয়াস ছাড়া পরমাণুর অভ্যন্তরে পুরো স্থান ফাঁকা। তার মানে নিউক্লিয়াসটা আছে খুব ক্ষুদ্র জায়গায় এবং পরমাণুর অধিকাংশ স্থানই হলো ফাঁকা, যেহেতু আলফা কণা পাস হয়ে চলে যায়। তারপরে দেখো বলা হচ্ছে নিউক্লিয়াসের আয়তন সমগ্র আয়তনের তুলনায় অত্যন্ত ছোট। তার মানে নিউক্লিয়াসটা যেটা আমরা একটু আগে যেটা আমরা এক্সপেরিমেন্ট দেখলাম যে প্রোটন, ভালোভাবে আবার দেখো এই জায়গাটা আবার খেয়াল করে দেখো যে 20,000 রশ্মি এখানে পাস করানো হলো। এই যে এটা স্বর্ণের পাত, এটা হলো স্বর্ণের পাত, এই স্বর্ণের পাতের মধ্যে 20,000 রশ্মি পাস করানো হলো। 20,000 রশ্মি পাস করানোর ফলে শুধুমাত্র একটা রশ্মি পেছন দিকে ব্যাক করলো। তার মানে প্রোটন খুব ছোট জায়গায় অবস্থিত। এই প্রোটন যদি পরমাণু সর্বত্র, তাহলে এই আলফা কণা সব আলফা কণা পেছন দিকে ব্যাক করতো, কিন্তু যেহেতু শুধুমাত্র একটা কণা পেছন দিকে ব্যাক করলো, যার জন্য বোঝা যাচ্ছে যে আলফা কণাটা তোমার প্রোটন শুধুমাত্র ক্ষুদ্র জায়গায়, ছোট জায়গায় অবস্থান করছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে এই মতামতগুলো, মন্তব্যগুলো, 3 নম্বর মন্তব্য হলো নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় খুবই ছোট। এবার দেখো আমরা একটা ফটোগ্রাফ দেখাচ্ছি। এই ফটোগ্রাফটা হলো বিজ্ঞানী রাদারফোর্ড এর ফটোগ্রাফ। এখান থেকে আমরা এই বিজ্ঞানীকে দেখে আমরা আমাদের মনে একটা অনুপ্রেরণা আসে। এই বিজ্ঞানীর নেতৃত্বে, বিজ্ঞানী রাদারফোর্ড এর নেতৃত্বে তোমার এই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষণের সাহায্যে প্রোটনের অবস্থান নির্ণয় করা গেল। প্রোটনের অবস্থান নির্ণয় হয়ে গেল। প্রোটন কোথায় অবস্থান করে? পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং পরমাণুর কেন্দ্রে খুব ক্ষুদ্র জায়গায় এই প্রোটন অবস্থান করে। পরবর্তীতে দেখো আর একটি ফটোগ্রাফ এখানে দেখানো হচ্ছে। এই ফটোগ্রাফে ভালোভাবে দেখো যে বিজ্ঞানী রাদারফোর্ড হলো মাঝে যিনি হলো বিজ্ঞানী রাদারফোর্ড, এবং তোমার বামে হলো বিজ্ঞানী মার্সডেন, এবং তোমার বামে হলো বিজ্ঞানী মার্সডেন এবং ডানে হলো বিজ্ঞানী গিগার। এই ফটোগ্রাফটায় দেখি এখানে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বামে বিজ্ঞানী মার্সডেন, ডানে বিজ্ঞানী গিগার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে আলোচনা করলাম এ পর্যন্ত, এই আলোচনায় আজকে আমরা কি জানতে পারলাম? প্রোটন কে আবিষ্কার করেছে, নিউট্রন কিভাবে আবিষ্কার হলো এবং কে আবিষ্কার করেছেন, তারপরে প্রোটন পরমাণুর অভ্যন্তরে কোথায় অবস্থিত, এটাও আমরা পরীক্ষণের মাধ্যমে আমরা জানতে পারলাম। এখন আমরা এই আলোচনার প্রেক্ষিতে আমরা যদি পরমাণুর একটা মডেল দেখতে চাই, তোমরা মডেলটা একটু দেখো।
দেখো এখানে একটা মডেল সেট করা আছে, এই মডেলটা তোমরা খেয়াল করো সবাই। দেখো এটা যদি একটা পরমাণু চিন্তা করি আমরা, এটা যদি আমরা একটা পরমাণু চিন্তা করি, তাহলে এই পরমাণুর অভ্যন্তরে দেখো আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো এখানে দেখো ভালোভাবে দেখো যে প্রোটন ধনাত্মক চার্জ, এই প্রোটনটা হলো ধনাত্মক চার্জ। এই ধনাত্মক চার্জ দেখো পরমাণুর কেন্দ্রে অবস্থিত, আর এর সাথে দেখো নিউট্রনটা প্রোটনের সঙ্গে অবস্থান করে, আর ইলেকট্রন পরমাণুর বাইরে মুভ করে, মানে মুভমেন্টের মধ্যে থাকে ইলেকট্রন এবং নিউট্রন একসঙ্গে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদেরকে এই মডেল, এরকম মডেল দেখো, আর একটা মডেল, এখানে একটা মডেল দেখো, এই মডেলে দেখো প্রোটন ধনাত্মক চার্জটা প্রোটন এবং তোমার বা সবুজ বর্ণের নীলাভ কালার এটা হলো নিউট্রন। দেখো প্রোটন এবং নিউট্রন একসঙ্গে অবস্থান করে এবং ইলেকট্রন গুলো চারিদিকে এইভাবে তোমার মুভমেন্টের মধ্যে থাকে, সবসময় সে সঞ্চরণশীল অবস্থায় থাকে। তো আমরা এখন দেখব যে প্রোটন এবং নিউট্রন কেন এক জায়গায় অবস্থান করছে। আমরা এই ব্যাখ্যাটা এখন আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে বা শেয়ারিং করে দেখাবো। আমরা এখন তোমাকে শেয়ারিং করে দেখাবো যে কেন প্রোটন এবং নিউট্রন কেন একসঙ্গে অবস্থান করে। এটা আমরা তোমাদেরকে স্লাইড বা বোর্ডে আমি একটু ক্লিয়ার করব। হ্যাঁ, এখানে দেখো একজন কোশ্চেন করছে, নাফিসা আক্তার প্রশ্ন করছে, স্যার ওই পর্দাটা জিঙ্কের না হয়ে অন্য কোন মৌলের হতে পারে না? হ্যাঁ, জিঙ্ক সালফাইডের পর্দার উপরে যখন আলফা কণাটা এসে আঘাত করে তখন এখানে আলোকছটা তৈরি হয় এবং ডিটেক্ট করাটা এখান থেকে সহজ হয়। এই মেটাল সালফাইড দিয়ে ডিটেক্ট করাটা সহজ হয়, জিঙ্ক সালফাইড সহজে আলফা কণাকে অ্যাবজর্ব করতে পারে, এই কারণে এখানে জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তোমাদের এই মতামত গুলো আমি একটু পড়ে তোমাদেরকে দেখালাম। তোমাদের মন্তব্যগুলো আমি দেখলাম। হ্যাঁ, এখানে একজন মন্তব্য করেছো, দেখো এখানে একজন মন্তব্য, এই মন্তব্যটা খেয়াল করে দেখো তোমরা। অনন্যা সাহা, অর্ণ সাহা দেখো বলছে যে চার্জ অফ ইলেকট্রন 4.8 into 10 to the power minus ESU। স্যার এই ইএসইউটা কি? দেখো এসআই একক, একটা এসআই একক আছে আর একটা সিজিএস একক আছে, দুইটা একক আছে। এসআই এককে তোমার ইলেকট্রনের চার্জ হলো মাইনাস 1.6 into 10 to the power minus 19 এত কুলম্ব। আর সিজিএস এককে হলো চার্জ 4.8 into 10 to the power minus 8 এত ইএসইউ, একটু 10 to the power minus 10, এটা হলো ইএসইউ। এখানে ইএসইউ শব্দের অর্থটা কি? ইএসইউ শব্দের অর্থ হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এখানে একজন প্রশ্ন করছে, দেখো অয়ন সাহা ভুইয়া, হোয়াট ইজ ইএসইউ? স্যার এখানে ইএসইউ হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হলো ইলেকট্রনের চার্জের একক।
এসআই এককে ইলেকট্রনের চার্জের একক কুলম্ব এবং সিজিএস এককে ইলেকট্রনের চার্জের একক হলো ইএসইউ। তো তোমাদের এই কোশ্চেন গুলো আমি দেখলাম। এখানেও দেখো আরেকজন প্রশ্ন করেছ যে মাহাদি রহমান, জি স্যার ইএসইউটা কি? এটা আমি তোমাদের ক্লিয়ার করলাম। সবই হলো চার্জ, ইলেকট্রনের চার্জ। একটা সিজিএস এ আমরা কুলম্ব করেছি, আর এটা হলো ইএসইউ মানে তোমার সিজিএস সিস্টেমে। তো এরকম ভাবে আমরা তোমাদের কমেন্টস গুলো দেখেছি, কমেন্টস গুলো আমি তোমাদের পড়লাম। এখানে দেখো আরেকজন একটা কোশ্চেন করছে, ভালো করে দেখো যে মিয়া মৌসুম একটা পড়ছে, হুইচ বুক উড ইউ ওয়ান্ট টু সাজেস্ট। আমি তোমাদেরকে বইয়ের ব্যাপারে বলেছিলাম যে ডক্টর রবিউল ইসলাম স্যারের একটা বই, সেই বইটা আমরা একটা বই কিনে ফেলো। এবং আমি বলেছিলাম যে তোমাদেরকে পরবর্তীতে আরেকটা বই আমি তোমাদেরকে দিব। তো সেই বইটা আজকে আমি তোমাদের সামনে উল্লেখ করে দিচ্ছি যে আরেকটা বই কোনটা কিনবে। আরেকটি বই, এই বইটা দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই বইটা আমি নিজেই লিখেছি। আমি মোহাম্মদ আলমগীর কবির, আমি নিজে রাইটার। এই বইটা তোমরা কিনলে, আমি তোমাদের শিক্ষক, আমার এই বইটা তোমরা যদি কিনে পড়াশোনা করো তাহলে আমি অনুপ্রেরণা পাবো, আমি উৎসাহ পাবো বই লেখার প্রতি। তোমাদের প্রতি আমি আশাবাদ ব্যক্ত করি, তোমরা এই বইটা আমার লিখিত এই বইটা তোমরা আমার কাছ থেকে কিনে নিবে। খুব সহজ ভাষায়, সরল ভাষায় আমি বইটি লেখার চেষ্টা করেছি। বইটির নাম রসায়ন আলোচনা, প্রথম খণ্ড। এটা আমার কাছেই থাকবে। আমার মোবাইল নাম্বারে ফোন দিয়ে এটা কালেকশন করা যাবে। তোমাদের বাসায় বসে থেকে, তোমাদের আশা লাগবে না, তোমাদের বাসায় বসে থেকে তোমরা অ্যাড্রেস দিলে আমি কুরিয়ার সার্ভিসে বইটা পাঠিয়ে দেব। আমার মোবাইল নাম্বার তোমরা সবাই জানো। আমার 01712566011। এই মোবাইল নাম্বারে ফোন করে বললে আমি বইটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। তাহলে এটা তোমাদেরকে একটা বই আগে সাজেস্ট করেছি আমি, ডক্টর রবিউল ইসলাম এবং আহসানুল হক। ওই বইটা তো পড়বা, পাশাপাশি আমার নিজের লিখিত এই বইটা তোমরা সংগ্রহ করবা। আমার বইটা সংগ্রহ করলে আমি আরো অনুপ্রেরণা পাবো, উৎসাহ পাবো, যেন ভবিষ্যতে আমি আরো বই লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাকে ওভার টেলিফোন যোগাযোগ করলে আমি এই বইটা তোমাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো এইরকম ভাবে তোমাদের অনেকেই প্রশ্ন করেছ। সবার প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম। এটা আমি দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি। যে অধ্যায়ের নাম হলো গুণগত রসায়ন। আচ্ছা, তাহলে এখন আমরা নতুন যে বিষয়টি, আমি মোটামুটি তোমাদের যে মতামত ছিল সেগুলো আমরা বললাম। তোমরা পড়াশোনা ওকে। আরেকজন বলছো লেখার জন্য আরেকটু টাইম। আমি অবশ্যই আগামী ক্লাস থেকে চেষ্টা করব তোমাদেরকে। রাইসুল ইসলাম কাফি, তোমার মতামতের জন্য ধন্যবাদ। আগামী ক্লাস থেকে সারা সাদিয়া, তোমার যে মন্তব্য করেছো এটা আগামী ক্লাস থেকে আমি অবশ্যই এটা লক্ষ্য রাখবো। তারপরে
এখানে মোটামুটি তোমাদের মন্তব্য সব আলোচনা করলাম। এখন আমাদের পড়াশোনার বিষয় হলো যে প্রোটন ও নিউট্রন একত্রে থাকে কেন। এখন আমাদের পড়ার বিষয় হলো এটা, আমাদের পরবর্তী পড়ার বিষয় হলো এটা, প্রোটন ও নিউট্রন একত্রে থাকে কেন। আমাদের আজকের ক্লাস টাইম আসলে পার হয়ে গেছে। আমাদের পরবর্তীতে আরেকটি ক্লাস আছে, এই কারণে আজকের ক্লাসটা আমি দীর্ঘায়িত করব না। তবে আগামী দিন তোমাদের ক্লাসে আমি স্লাইড, অয়ন শাহ থ্যাংক ইউ, আগামী ক্লাসে আমি তোমাদের সামনে সরাসরি স্লাইড শো না করে আমরা ব্যাখ্যা করব প্রোটন ও নিউট্রন কেন একত্রে থাকে। এই ব্যাখ্যাটা আমি আগামী দিন বোর্ডে সরাসরি তোমাদেরকে লেকচার দেব। তোমরা সবাই ভালোভাবে লিখবে এবং অনুধাবন করবে। আমি এই মাহাদি রহমান, তোমার মন্তব্য আগামী দিন আমি রাখবো যেন তুমি ঠিক মতো সবগুলো লিখতে পারো, এই ব্যাপারে আমি সহযোগিতা করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ। তবে আরেকটি কথা, এআর দি স্টার বলে একজন আছো, তার রোল নাম্বার লেখো নাই, তো এই ছদ্ম নামটা না লিখে নিজের নাম লিখলে ভালো হয়, এবং লিখতে হবেই, নিজের নাম লিখতে হবে আর রোল নাম্বার দিতে হবে। ধরো এআর দি স্টার, এটা তো তোমার নাম না, হ্যাঁ, তোমার নামটা লিখবে, তোমার নামটা লেখার পরে রোল নাম্বার লিখবে। প্লিজ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাই রোল নাম্বার লিখবে, রোল নাম্বার ছাড়া হয় না। তো এআর দি স্টার নামে যিনি, আমার মেসেঞ্জারে তুমি তোমার কোশ্চেন করো প্লিজ। এখানে এআর দি স্টার নামে যিনি লিখেছো ছদ্মনাম, তাকে আমি অনুরোধ জানাবো আগামী দিন অবশ্যই তোমার নাম লিখবে আর রোল নাম্বার লিখবে। আর এখন তুমি যে কোশ্চেন, এই কোশ্চেনটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার দরকার নাই, আমাকে মেসেঞ্জারে তোমার মোবাইল প্রশ্নটা আমাকে সেন্ড করো, তাহলে তোমার প্রশ্নের উত্তর আমি দিব। অথবা আমার মোবাইল নাম্বারই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তুমি প্রশ্ন করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী দিনের পড়া তাহলে আমাদের প্রোটন ও নিউট্রন একত্রে থাকে কেন। তাহলে আজকের ক্লাস আমরা আর দীর্ঘায়িত করব না, আজকের ক্লাস এখানে শেষ করব। খোদা হাফেজ, থ্যাংক ইউ অল।